নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। শুরু করছি নিউজ ভিউজ। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। লাদাখ ইস্যুতে প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে 20টি বিরোধী দল। আমরা এখনো অন্ধকারে, প্রধানমন্ত্রীকে বললেন সোনিয়া গান্ধী। বৈঠকে মমতাও। চীনের ওপর চাপের কৌশল ভারতের। লেতে বায়ুসেনা চিনুক, সুখোই, জাগুয়ারের মতো এয়ারক্রাফটের এয়ার ডমিনেন্স। লাদাখ ইস্যুতে কেন্দ্রকে খোঁচা রাহুল গান্ধী। টুইটে ঘুমন্ত সরকার বলে কটাক্ষ কংগ্রেস নেতার। বাংলার দুই বীর সন্তানকে গান স্যালুটে বিদায়। রাজেশ ওরাং ও বিপুল রায়ের শেষকৃত্যে প্রচুর মানুষের ভিড়। শহীদদের সম্মান জানিয়ে বিদায়। 8 রাজ্যের 19টি আসনে রাজ্যসভা নির্বাচন। মধ্যপ্রদেশে বিজেপি 2, কংগ্রেস 1 আসনে জয়ী। রাজস্থানে কংগ্রেস 2টি, বিজেপি 1টি আসনে জয়ী। নিউজ ভিউজের শুরুতেই আজকে নজর রাখতে হবে প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকের দিকে। এবং এই সর্বদলীয় বৈঠকে বিরোধীরা একদিকে যেমন এককাট্টা একজোট হয়ে কেন্দ্র সরকারকে সাহায্য করতে প্রস্তুত এবং চীনকে যোগ্য জবাব দিতে হবে, এমনই একটা দাবি উঠেছে। তার পাশাপাশি বেশ কিছু প্রশ্ন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উঠেছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তিনি বলেছেন, যখন 5ই মে প্রথম এই ঘটনা সামনে আসে সেই সময় কি সঠিক তথ্য ভারত সরকারের কাছে ছিল না? কোনো রকমভাবে ইন্টেলিজেন্স ইনপুট কি ছিল না যে চীনা সেনা তারা অনুপ্রবেশ করছে? এবং সীমান্তে ঠিক কি পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির কোনো খবর কি সরকারের কাছে ছিল না? এই প্রশ্ন তুলেছেন সোনিয়া গান্ধী। যদিও রাজনাথ সিং তিনি পরিষ্কার বলেছেন যে ইন্টেলিজেন্স ফেলিওর একদম নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যারা ডিয়ার করেছেন ভারতের দিকে তাকাতে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। যারা সাহস দেখাচ্ছেন যে ভারত মাতার দিকে নজর দিচ্ছেন তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। তার পাশাপাশি তিনি এটাও আশ্বস্ত করেছেন যে কোনোভাবেই ভারতের যে টেরিটরি, ভারতের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডে কোনো জায়গা দখল করতে পারেনি চীন। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে এই বৈঠকে উপস্থিত ছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। তিনি যেটা বলছেন যে চীনা সংস্থাগুলো, যে সংস্থাগুলো ভারতে একেবারে কাজ করছে, যে সমস্ত সংস্থা টেলিকমিউনিকেশন, রেল বা এভিয়েশন সেক্টরে কাজ করছে, তাদেরকে যাতে ভারত সরকার কোনো রকমভাবে অনুমতি না দেয় এখানে কাজ করার। অর্থাৎ যে ইকোনমি গ্রো করার চেষ্টা করছে চীন, সেই ইকোনমি যাতে গ্রো করতে না দেওয়া হয় ভারতের মাটিতে। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আজকে অল পার্টি মিটে একদিকে যেমন সার্বিকভাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন ছিল, কিন্তু তার পাশাপাশি সবাই একটি সূত্রে গাঁথা যে যখনই কোনো রকম ক্রাইসিস এসেছে, ভারতের ওপর এরকম একটা বিপদ সামনে, তখন রাজনৈতিক দলগুলো সবাই এক, শাসক বিরোধী সবাই এক। ভারতের ওপর চীনের হামলা নিয়ে 20 দলের সর্বদল বৈঠকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় প্রধানমন্ত্রীর কাছে তিনি জানালেন, চীনের কাছে কখনোই আমরা মাথা নত করব না। বৈঠকের শুরুতেই কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী প্রশ্ন তোলেন গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে। তার মতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে উত্তেজনা প্রশমনে ব্যর্থ সরকার। মূল্যবান সময় নষ্টের ফলস্বরূপ 20 জওয়ান শহীদ হলেন। অন্যদিকে এনসিপি প্রধান শরদ পাওয়ার জোর দিয়েছেন আন্তর্জাতিক অস্ত্র চুক্তির ওপর। বামফ্রন্টের তরফে সীতারাম ইয়েচুরি ও ডি রাজা একসুরে চীনা দ্রব্য যেভাবে ভারতীয় বাজার দখল করেছে তা নিয়ে সরব হন। একই কথা নীতিশ কুমারের মুখেও। তার মতে ভারতীয় বাজারে চীনা দ্রব্যের রমরমা হ্রাস করা উচিত। আর শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে শান্তির পক্ষে সওয়াল করেছেন। তার মতে ভারত শান্তি চায়, এর অর্থ ভারত দুর্বল নয়। এদিকে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়নি আপকে, ডাক পায়নি আরজেডিও, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট দলের জনপ্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। একদিকে যখন এই সর্বদলীয় বৈঠক হচ্ছে তার অনেক আগেই সীমান্তে, অর্থাৎ ভারত চীন যে সীমান্ত, সেই সীমান্তে শক্তি প্রদর্শন বা চাপে রাখার কৌশল শুরু করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার শিনুক, জাগুয়ার, সুখোই, মিরাজ এই সমস্ত যে এয়ারক্রাফটগুলো রয়েছে তারা টহল দিতে শুরু করেছে। এবং ভারত যে কোনো অংশে কম নয়, ভারত যে তাদের অবস্থান থেকে সরে আসবে না, সেই বার্তা চীনের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। এদিকে আজ সকালেই যে খবর সামনে এসেছিল যে ভারতীয় সেনাবাহিনীর 10 জওয়ান
4 অফিসারও তার মধ্যে রয়েছেন, তাদেরকে আটক করেছিল চীন এবং তাদেরকে আজকে রিলিজ করা হয়েছে। যদিও চীনের তরফ থেকে পাল্টা বয়ান জারি করা হয়েছে, স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে কোনো রকমভাবে কোনো ভারতীয় সেনা জওয়ানদের আটক করার কোনো খবর তাদের কাছে নেই, অর্থাৎ চীন এরকম কোনো আটক করেনি। ভারত চীন সীমান্তে মিলিটারি চপার, যুদ্ধ বিমানের আনাগোনা নিয়ে ফের জল্পনা। তবে কি লাদাখে বরফের আস্তরণে ফের যুদ্ধের উত্তাপ? শুক্রবার দুদেশের সীমানায় সুখোই 30 MKI, মিরাজ 2000 ও জাগুয়ারের মতো যুদ্ধ বিমানের দেখা মিলেছে। ঠিক তার আগেই কূটনৈতিক এবং সামরিক পর্যায়ে দীর্ঘ আলোচনার পর ভারতীয় সেনার 10 জওয়ানকে ছেড়ে দেওয়ার খবর মিলেছে। গত সোমবার গালওয়ান উপত্যকায় সংঘর্ষের সময় তাদের আটক করেছিল চীন সেনা। কমপক্ষে 4 জন অফিসার সহ 10 জওয়ান বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের নিয়ন্ত্রণ রেখার মধ্যে এসেছে বলে খবর। তারপর তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদিও চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন সে দেশের সরকার কোনো ভারতীয় জওয়ানকে আটকে রাখেনি। আর এই চাপানোতরের মধ্যেই গোপন সূত্রে খবর, ভারতের যে অঞ্চলটি চীন দখল করেছে সেখানে স্থায়ীভাবে দেওয়াল তোলার প্রস্তুতি নিচ্ছে শি জিনপিং এর সরকার। এদিকে চলতি পরিস্থিতিতে বায়ুসেনার প্রধান RKS ভাদৌরিয়া দুদিনের জন্য লাদাখ ও শ্রীনগর পরিদর্শনে রয়েছেন। শুক্রবার 15 কর্পসের কমান্ডিং অফিসার জানিয়েছেন 14 কর্পসের সেনাবাহিনী নজর রাখছে লাদাখের ওপর। প্রয়োজনে পরিস্থিতি বুঝে আরও সেনা নামাতে তৈরি তারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। একদিকে কংগ্রেসের অন্যতম নেতা তথা সাংসদ রাহুল গান্ধী গতকালই একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে ভারতীয় সেনারা যখন সীমান্তে গিয়েছিল এবং সম্মুখ সমরে যখন চীনা সেনাবাহিনী একেবারে সামনে চলে এসেছিল, মুখোমুখি যে সংঘর্ষ হচ্ছিল, সেই সময় নিরস্ত্র পাঠানো হয়েছিল কি ভারতীয় সেনাদের? যদিও তার জবাব ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী টুইট করে বলেছেন যে মুখোমুখি যখন 2 সেনা সামনে চলে এসেছে তখন চুক্তি অনুযায়ী কোনো রকমভাবে অস্ত্র ব্যবহার করা হয় না, সেই মতন অস্ত্র ব্যবহার করেনি ভারতীয় সেনা। যদিও সেই সময় সেনার কাছে অস্ত্র ছিল, তবে নীতি অনুযায়ী সেই অস্ত্র ব্যবহার করা হয়নি। তবে একটা বিষয় সামনে আসছে যে চীনা সেনার কাছে বন্দুক তারা ব্যবহার হয়তো করেনি, কিন্তু এমন কিছু অস্ত্র তারা ব্যবহার করেছে। কাঠের মধ্যে লোহার কোনো সরঞ্জাম বা লোহার পেরেক লাগানো এমন কিছু অস্ত্র তারা ব্যবহার করেছে, যার ফলে 20 জন সেনা জওয়ান তাদের শহীদ হতে হয়েছে। সার্বিকভাবে এই বিষয়ে তো প্রশ্ন উঠছেই। একদিকে যেমন কংগ্রেসের তরফ থেকে এই বিষয়টিকে একেবারে হিট করা হচ্ছে, অন্যদিকে আজকে টুইটারে একটি পোস্ট করেছেন বিজেপির সাইবার সেলের প্রধান অমিত মালব্য। সেখানে তিনি দেখাচ্ছেন সোনিয়া গান্ধী 2008-এর যে বেজিং অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল, সেই অনুষ্ঠানের একেবারে উদ্বোধনী অনুষ্ঠানের দিন সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন, যদিও প্রধানমন্ত্রী তৎকালীন সেই সময়কার প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং উপস্থিত ছিলেন না। পরিষ্কার তিনি বুঝিয়ে দিলেন যে গান্ধী পরিবারের দিকেই যে বিজেপি ইঙ্গিত করছে সেটা একেবারে সাফ করে দিয়েছেন এই পোস্টের মাধ্যমে। লাদাখ ইস্যুতে সরকারকে কোণঠাসা করে চলেছে বিরোধীরা, বিশেষত কংগ্রেস নেতানেত্রীরা সরব কেন্দ্রের গাফিলতির অভিযোগে। কংগ্রেস নেতা হুসেন দলবাই অভিযোগ করেছেন ভারতীয় সেনার হাতে অস্ত্র ছিল না, উল্টে চীনা সেনা কাঠের মধ্যে অস্ত্র আটকে ভারতীয় সেনার উপর আক্রমণ করেছে। बहुत अच्छी बात है, बहुत देर से हो रही है, लेकिन दुरुस्त है। मीटिंग लेना चाहिए था, पहले ही लेनी चाहिए थी। क्या है, घुसखोरी कितनी हो गई है, क्या है, उसकी मालूमात पूरी तरह से मिलना बहुत ज़रूरी है। देश को इसमें विश्वास में लेना बहुत ही ज़रूरी है। लेकिन एक बात ऐसे है कि हम बहुत उन्होंने घुसपैठ बहुत किए, बड़े पैमाने पे वो अंदर आ गए हैं। और दुख की बात है कि हमारे 20 जवान मारे गए और बिना शस्त्र हो गए थे, बिना शस्त्र गए थे। पाकिस्तान वो चीन के भी बिना शस्त्र आए थे ऐसा बोला जाता है, लेकिन वो आए, वो लाठी लेके उसको खिले लगे हुए थे और लोखंड लगाया हुआ था और उससे उन्होंने मारा। एक भी उनका जवान मरा नहीं, सारे हमारे मरे। कई घायल हो गए, घायल जल्दी से जल्दी अभी काम को या फिर जाएंगे बॉर्डर के ऊपर बोला जाता है, लेकिन मुझे ऐसा लगता नहीं। लेकिन उनको लड़ने का मौका ही नहीं मिला। उनके हाथ में लाठी देते हो, ये क्या RSS की शाखा है? तो यहाँ सैनिकों को क्यों भेजते हो? RSS के लोगों को वहां भेजिए लाठी लेके, वो बॉर्डर का ये करेंगे, सुरक्षा करेंगे। পাল্টা আক্রমণে কংগ্রেসকে বিঁধে চলেছে বিজেপিও। বিজেপির সাইবার সেলের প্রধান অমিত মালব্য টুইটারে একটি ছবি পোস্ট করে লেখেন, 2008 বেজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী। সেখানে যদিও ছিলেন না তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। অমিতের এই পোস্টেই পরিষ্কার বিজেপির তীর গান্ধী পরিবারের দিকেই। এদিকে এই ইস্যুতে সরগরম দেশের রাজনীতি।
ইতিমধ্যেই রাহুল গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য নেতানেত্রীরা প্রশ্ন তুলেছেন কেন ভারতীয় সেনাকে নিরস্ত্র পাঠানো হয়েছিল সীমান্তে। যদিও রাহুল গান্ধীকে জবাব দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার বক্তব্য, সেনার হাতে বন্দুক ছিল, তবে নিয়ম মেনেই দুই সেনা মুখোমুখি সংঘর্ষে বন্দুক ব্যবহার করেনি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। 20 জন সেনা জওয়ান যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে বাংলার 2 সিপাহী রয়েছেন, আলিপুরদুয়ারের বিপুল রায় এবং বীরভূমের রাজেশ ওরাং। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদদের আজ শেষ শ্রদ্ধা জানালো বঙ্গবাসী। শুক্রবার সব প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে এদিন সকালে শহীদ রাজেশের কফিনবন্দি দেহ এসে পৌঁছায় বীরভূমের গ্রামে। শহীদকে গান স্যালুট ও চোখের জলে শেষ বিদায় জানালো গোটা দেশ। মঙ্গলবার বিকেলবেলায় হঠাৎ সেনা অফিস থেকে ফোন আসে। বলা হয়, লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সীমান্তে দুই দেশের সেনাদের সংঘাতে আহত হয়েছে রাজেশ ওরাং। ভর্তি রয়েছেন লে লাদাখের আর্মি হাসপাতালে। কিছুক্ষণ পরেই আরও একটি ফোন আসে আর জানানো হয় রাজেশ ওরাং আর নেই, তিনি শহীদ হয়েছেন। এই খবর পেতেই ভেঙে পড়ে গোটা পরিবার। অসুস্থ বাবা সুভাষ ওরাং আরও অসুস্থ হয়ে পড়েন। ছেলেকে হারানোর কথা মনে করতেই বারবার জ্ঞান হারাতে শুরু করেন মা মমতা ওরাং। তবে শোকের মাঝেও গোটা পরিবার ফুঁসছে। শহীদ রাজেশ ওরাংকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসে একাধিক মন্তব্যের দ্বারা ক্ষোভ উগরে দেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি শহীদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তৃণমূল দল দালালি করে না, নরেন্দ্র মোদী বিজেপি দল আজকে দালালি করে চীনের। আমরা দালালি করি না। 20 বার চীন গিয়েছে, এখনো পর্যন্ত যুদ্ধ আরম্ভ করলো না, তার পাল্টা জবাব নিল না। কেন নিল না? কেন পাল্টা জবাব হলো না? সে চীনের দালালি করছে আর বড় বড় কথা বলছে। একটা মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, একটা চীনের দালাল। সে বলে সেনারা দেখবে, আমরা বোকা। শহীদকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জি, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। এই প্রাণ সে বিসর্জন দিয়েছে, তাকে আমরা সবাই শ্রদ্ধার সঙ্গে মাথা নিচু করে প্রণাম জানাই। চীনের সেনাবাহিনী কাপুরুষের মতন পিছন থেকে আমাদের বাহিনীর উপর আক্রমণ করেছে, তাদের সামনাসামনি লড়াই করার ক্ষমতা হয়নি। আমরা জানি তার মা বাবা এবং পরিবারের অন্যান্যদের যন্ত্রণাটা আমরা জানি। এই যন্ত্রণা শুধু তাদের নয়, এই যন্ত্রণা যে গোটা ভারতবর্ষের প্রত্যেকটি ভারতবাসীর, দেশের প্রত্যেকটি নাগরিকের আজকে এই যন্ত্রণা। দেখুন, রাজেশ ওরাং 24 বছর বয়সের যুবক, দেশ রক্ষার শহীদ, বীর সৈনিক। ভারতবর্ষের মাতৃভূমিকে রক্ষা করার লড়াইতে প্রাণ দিয়েছে। মাতৃভূমি রক্ষার দায়িত্বটা আমাদের সবার, দেশপ্রেমিক কর্তব্য। স্বাভাবিক কারণেই সবাই ওদের পাশে দাঁড়াবে, আমরাও সবাই পাশে দাঁড়াবো, এটাই দাঁড়ানো কর্তব্য। প্রসঙ্গত, সোমবার রাতের ভারত ও চীন সেনাদের সংঘাতে 20 জন ভারতীয় সেনা শহীদ হওয়ার কথা ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। আর সেই 20 জন শহীদ সেনাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের 2 বীর। একজন হলেন বীরভূমের শহীদ রাজেশ ওরাং ও অন্যজন আলিপুরদুয়ারের শহীদ বিপুল রায়। তবে সেই রাতে ভারতীয় সেনারা কেবলমাত্র প্রাণ বিসর্জন দিয়েছেন তা নয়, চীনা সেনাদের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় বীররা। এই সংঘাতে চীনা সেনাদের কম করে 43 জন সেনা প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। চীনের বিরুদ্ধে ফুঁসছে দেশবাসী। দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচিতে উদ্বেলিত হয়েছে দেশ। দেশবাসী চীনা দ্রব্য নষ্ট করছে এবং চীনের বিরুদ্ধে স্লোগান তুলছে। কোথাও কোথাও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুতুল দাহ করেও প্রতিবাদ জানানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গাতেও একই ছবি ধরা পড়ল এদিন। চীন বিরোধী একাধিক জায়গায় বিক্ষোভ, প্রতিবাদে উত্তপ্ত দেশের একাধিক জায়গা। সেই আঁচ ইতিমধ্যেই এসে পড়েছে বাংলার বিভিন্ন জেলাগুলিতেও। নদিয়া জেলার উত্তরে কৃষ্ণগঞ্জের বিজেপির পক্ষ থেকে বিধায়ক আশিস কুমার বিশ্বাসের নেতৃত্বে মাঝদিয়া থেকে কৃষ্ণগঞ্জের শহীদ স্মরণে এক বিরাট মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান তারা।
অন্যদিকে নদিয়া শান্তিপুরের 5 নম্বর ওয়ার্ডের বিজেপির পক্ষ থেকে চীনা দ্রব্য বর্জনের দাবিতে পথে নেমে প্রতিবাদ জানান বিজেপি কর্মী সমর্থকেরা। একই দৃষ্টান্ত দেখা গেল হাওড়ার বাঁকড়া এলাকায়। সেখানে সরাসরি চীনের পতাকা মারিয়ে এবং তাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার বাসিন্দারা। চীনা দ্রব্য বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি চায়না মোবাইল আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানান তারা। ভারতবর্ষের বুকে তরতাজা 20টা প্রাণ চলে গেল। আমাদের সেনারা, যে সেনারা ভারতবর্ষের সীমানায় দাঁড়িয়ে আমাদেরকে প্রতিনিয়ত 24 ঘন্টা আমাদেরকে গার্ড করছে, যে সেনাদের জন্য আমরা দৈনন্দিন জীবনযাপন করতে পারছি, রাতে শান্তিতে ঘুমোতে পারছি, সেই সেনাদের আত্মত্যাগ হলো। আমি এটা বলতে চাই যে সেই সমস্ত সেনারা, যে সমস্ত মায়েরা জন্ম দিয়েছে, তাদেরকে আমি রত্নগর্ভা বলে আমি মনে করি। কারণ সেই সমস্ত মাকে নতমস্তকে কুর্নিশ জানাই, এমন বীর সন্তানকে তারা জন্ম দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। জেলার পাশাপাশি শহরের বিভিন্ন জায়গাতে একই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হচ্ছে, যেখানে একদিকে যেমন শহীদদের স্মরণ করা হচ্ছে, তাদের শ্রদ্ধা জানাচ্ছেন মানুষ, তার পাশাপাশি চীনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হচ্ছে। চীনের দ্রব্য নষ্ট করে বিক্ষোভ দেখানো হচ্ছে, যাতে একটা কড়া পদক্ষেপ সরকার নেয়, সেই রকম দাবিও জানানো হচ্ছে। বাগুইআটির বিভিন্ন ক্লাব মিলে আজকে সন্ধ্যায় একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। আমাদের এই খবরে তো নজর রাখতেই হবে অবশ্যই। কেন্দ্রীয় সরকারের কি সিদ্ধান্ত হয়, চীনের বিরুদ্ধে কি নীতি নেওয়া হয়, সেই বিষয়টা অবশ্যই আমাদের নজরে রাখতে হবে। তবে বিরোধীরা যে বার্তা আজকে দিয়েছেন যে এই সময় দেশের পাশে রয়েছে প্রত্যেকটি দল, প্রত্যেকটি রাজনৈতিক দল একযোগে কাজ করবে এবং ভারত জিতবে, চীন হারবে, এই বার্তাই আজকে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন সব রাজনৈতিক দলের প্রধানরা। আসছি পরের খবরে। কোভিড-19-এ ভারতে একদিকে যেমন লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে, আক্রান্ত 3,80,000 ছাড়িয়ে গিয়েছে। যদিও এর মধ্যেই ইতিবাচক দিক অবশ্যই সুস্থ হয়ে ওঠার হার, যেখানে প্রায় 54% মানুষ রিকভার করেছেন, অর্থাৎ রিকভারি রেট অনেকটাই বেশি, যা স্বাভাবিকভাবেই স্বাস্থ্য মন্ত্রককে ভরসা যোগাচ্ছে। 2 লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন কোভিড-19 থেকে। একদিকে সংক্রমণ বাড়ছে, অন্যদিকে সুস্থতার হারও বৃদ্ধি হচ্ছে দ্রুত। দেশ জোড়া তো বটেই, পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্ত রোগীদের সুস্থতার হার ক্রমশ ঊর্ধ্বমুখী। দেশের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে ভারতে সুস্থ হয়ে ওঠার হার 50%-এরও বেশি। গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যদিও এখনও পর্যন্ত সর্বোচ্চ। গত 24 ঘন্টায় 13,586 জন আক্রান্তের খবর মিলেছে। দেশে মোট কোভিড-19 পজিটিভ রোগী 3,80,532 জন। এদিকে সুস্থ হয়ে উঠেছেন 2,04,711 জন, অর্থাৎ দেশে অ্যাক্টিভ কোভিড রোগীর সংখ্যা 1,63,248 জন। এই পরিসংখ্যানেই আশার আলো দেখছে স্বাস্থ্য মন্ত্রক। এদিকে দ্রুত গতিতে সংক্রমণের তালিকায় এবার হরিয়ানা, যা বর্তমানে উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্যকর্তাদের। অতি প্রকোপযুক্ত ভারতের প্রথম 10 রাজ্যের তালিকায় হরিয়ানা। পাশাপাশি শুধুমাত্র 15 থেকে 17 জুনের মধ্যে 27,263টি নমুনা সংগ্রহ করা হয়েছে দিল্লি থেকে। কারণ দিল্লিতে সংক্রমণের হার লাগাম ছেড়েছে। দিল্লির পরিস্থিতি নিয়ে কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বৈঠক করেন দিল্লি সরকার ও বিরোধী দলগুলির সঙ্গে। বৈঠকের পর দিল্লির এলএনজেপি হাসপাতালেও পরিদর্শনে যান তিনি। রাজধানীর সমস্ত হাসপাতালেই হবে করোনা চিকিৎসা, সিদ্ধান্ত নিয়েছে বিশেষ কমিটি। যে চড়া দরে আইসিইউ ও আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা খরচ চলছিল তা 3 গুণ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লির জন্য। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন করোনা আক্রান্ত, তার প্লাজমা থেরাপি করা হবে। আপাতত তার দপ্তরের দায়িত্বভার সামলাবেন মনীষ সিসোদিয়া। পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল 12,735 জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7,001 জন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী কোভিড-19-এর সুস্থতার হার 54.97%। বৃহস্পতিবারই নদিয়ার রানাঘাটে 2 করোনা জয়ীদের সংবর্ধনা দেয় স্থানীয় বাসিন্দা সহ পুরসভার কর্মীরা। ফলে করোনা ভয় ভুলে এখন জয়ের পথেই মানুষজন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজে সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিরলাম বিরতির পর। 2011 সালে পরিবর্তনের ডাক দিয়েছিলেন এবং তারপর ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি বলেছিলেন, বদলা নয় বদল চাই। তবে বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যা, তাতে করে রাজ্য বিজেপি নেতৃত্ব তারা বদল এবং বদলা দুই কথাই বলছেন। আর ঠিক এই জায়গাতেই একাধিক প্রশ্ন করলেন রাজ্যের পুরমন্ত্রী তথা পুরসভার পুর বোর্ডের যিনি এই মুহূর্তে প্রশাসক ফিরহাদ হাকিম। কি বললেন তিনি, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন এনেছিলেন বাংলায়। বাংলার মানুষ বিশ্বাস করে পরিবর্তন এনেছিলেন। আমাদের স্লোগান ছিল, বদলা নয় বদল চাই, নতুন বাংলা গড়তে চাই। বাংলা নতুন ভাবে গড়েছে। এখন আবার কেউ কেউ পরিবর্তনের কথা বলছে, কিন্তু বাংলার মানুষ সেই পরিবর্তনের সমর্থন করবেন না। তার কারণ, বাংলার মানুষ পরিবর্তন এনেছেন এবং যে পরিবর্তন এনেছেন সেই পরিবর্তনে নতুন বাংলা গড়ার কথা, বদলার কথা না, বদলে দিয়ে নতুন পরিবর্তন এনেছে। আজকে যারা বদলার কথা বলছেন, বদলার কথা কারা বলে? চম্বলে যারা ডাকাত তারা বলে বদলার কথা, যারা টেররিস্ট তারা বলে বদলার কথা। বদলা মানে মানুষকে মেরে বদলা, রাজনৈতিক ভাবে বদলা না, খুনের বদলা খুন। এই যে বদলার কথা যারা বলছে তারা বাংলার কৃষ্টি সংস্কৃতির সম্বন্ধে অবহিত। নজর রাখবো পরের খবরে। আপনারা কয়েকদিন ধরেই দেখছেন স্কুলের ফি বৃদ্ধি এবং ফি কমানোর দাবি নিয়ে অভিভাবকরা তারা বিক্ষোভে সামিল হচ্ছেন, স্কুলের বিরুদ্ধে তারা প্রতিবাদে রাস্তায় নামছেন। আজকেও আমরা দেখতে পেলাম শহরের বিভিন্ন জায়গায় ঠিক একই বিষয়কে সামনে রেখে অভিভাবকরা পথে নেমেছেন এবং একদিকে যেমন স্কুল ফি কমানোর দাবি জানাচ্ছেন, তার পাশাপাশি বেআইনি যেটা বলা হচ্ছে যে এমন কোনো কাজ হচ্ছে না বা এমন কিছু অ্যাক্টিভিটি যেগুলো হচ্ছেই না তার জন্য ফি চেয়ে বসছেন স্কুল কর্তৃপক্ষ। আর এতেই ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। আজকে বেহালা, সল্টলেক, পাশাপাশি টালিগঞ্জেও আজকে এই ফি বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামেন অভিভাবকরা। শুক্রবার টালিগঞ্জের অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুলের সামনে পথ অবরোধ করে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষকে আলোচনার জন্য চিঠি দেওয়া হলেও মেলেনি সদুত্তর। স্কুলের তরফে আগেই জানানো হয়েছিল 20% বেশি ছাড় দেওয়া সম্ভব নয়। এছাড়াও সল্টলেকের হরিয়ানা বিদ্যা মন্দির ও জোকা ডিপিএস স্কুলের সামনেও এদিন বিক্ষোভ চলে। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। অভিযোগ একই, বন্ধ স্কুলের পঠন পাঠন, অতিরিক্ত ফি মুকুব করতে হবে। আমরা ল্যাব খরচা হচ্ছে না, কারেন্ট পড়ছে না, জল করছে না, আমার বাচ্চারা তো কেউ স্কুলে আসছে না, তো সেই ক্ষেত্রে আমরা ওই ফিসগুলো কিসের জন্য দিতে যাব, যেগুলো ইউজ হচ্ছেই না।
সেগুলো তো আমরা দিতেই পারবো না। আর লকডাউন পিরিয়ডে ফাইন চাইছে 1000 করে ফাইন, তারপরে আবার এতগুলো টাকা চাইছে। আমি বুঝতে পারছি না কিসের জন্য। স্কুল, অন্যান্য স্কুল তো অনেক কিছু মেনে নিয়েছে, সাপোর্টও করেছে, কিন্তু এই স্কুলে বলে বলে এখনও পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন যে ওনারাদের কতবার রিকোয়েস্ট করছে, এখনো অবধি ওপেন করেনি, দরজাটাই খোলেনি। তবে হরিয়ানা বিদ্যা মন্দির লকডাউনের বাজারে আরও এক ধাপ এগিয়ে 1000 টাকা ফাইনের কথা জানায়। তবে সব ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ থেকে ফি মুকুবের কোনো আশ্বাস মেলেনি। জোকা ডিপিএস স্কুলেও ফি কমানোর দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আসছি পরের খবরে। করোনা লকডাউনের জেরে মার খাচ্ছে বাণিজ্য, আর ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা সেই কারণে চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র খোলার দাবি নিয়ে, অনুরোধ নিয়ে তারা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের কাছে গেলেন। যদিও মন্ত্রী আশ্বাস দিয়েছেন খুব দ্রুত চালু করা হবে চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র চালু করার আবেদন দিয়ে চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং ডুয়ার্স ইউনাইটেড ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। মন্ত্রী তাদের আশ্বাস দেন দ্রুত চালু হয়ে যাবে চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। খুব শীঘ্রই কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বাণিজ্য কেন্দ্র চালু করা হবে বলে জানান মন্ত্রী। আমরাও চাই যে এই কেন্দ্রটা খোলা থাক, সঙ্গে সঙ্গে আমাদের প্রতিবেশী যে দেশ বাংলাদেশ, তার সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক বজায় উঠুক, ভাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ থাকি। ট্রাক অ্যাসোসিয়েশনের প্রায় 17টা সংগঠন, যার নেতৃত্বে আজকে আমাকে ওনারা আবেদন করেছে এই বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য গেটটা খুলে দেওয়ার জন্য। আমি দেখছি, আমি ইতিমধ্যে ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, নবান্নর সঙ্গে যোগাযোগ করেছি, দেখি কত তাড়াতাড়ি, এবং আমি আশাবাদী এটা খুলে যাবে, খুব শীঘ্রই খুলে। ডুয়ার্স ইউনাইটেড ট্রাক ওনার্সের পক্ষ থেকে মন্ত্রী মহাশয়ের কাছে আমরা এসেছিলাম, আমাদের দুঃখ দুর্দশার কথা ওনাকে আমরা তুলে ধরলাম। আমাদের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা এসছেন এখানে, আমরা সমস্ত কথাটা মন্ত্রী মহাশয়ের কাছে তুলে ধরলাম। অতীতেও আমরা ট্রাকের বিভিন্ন সমস্যায় মন্ত্রী মহাশয়ের কাছে এসছি, আমরা সুরাহা পেয়েছি, এবং আজকেও আমাদের কথা শুনে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। চ্যাংরাবান্ধা ট্রাক এবং ডুয়ার্স ইউনাইটেড তরফ থেকে আমরা নিজেরাই মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, ত্রাণ দিয়েছিলাম। এখন আমাদের ট্রাক মালিকরা যে অসহায় পড়েছি, আমাদের ট্যাক্স, ফিটনেস, ইন্স্যুরেন্স আমরা কিছুই দিতে পারতেছি না, এই অবস্থায় আমরা অসহায় পড়েছি। বারবার আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আমরা এসেছি, আমাদের চ্যাংরাবান্ধা যা বোটার অতি শীঘ্রই যাতে উনি খোলার ব্যবস্থা করেন, এর জন্য ওনার কাছে আমরা দ্বারস্থ হয়েছি। লকডাউন পরিস্থিতিতে বন্ধ হয়ে রয়েছে এই বাণিজ্য কেন্দ্র। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা, ট্রাক মালিকরা এবং প্রায় 5000 ট্রাক চালক ও কর্মীরা। এই অবস্থায় চালু হবে বাণিজ্য কেন্দ্র। কার্যত মন্ত্রীর আশ্বাস পেয়ে আশার আলো দেখছেন ব্যবসায়ী এবং ট্রাক মালিক সকলে। বাইট, ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বর্ষা ঢুকেছে রাজ্যে, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। এটা একেবারে ভরপুর মরশুম ইলিশ মাছ খাওয়ার, আর তাই বাঙালি এই মুহূর্তে জিভে জল আসছেই, কবে ইলিশ মাছ তাদের পাতে পড়বে। ইতিমধ্যেই অনেকের পাতেই ইলিশ মাছ পড়ে গিয়েছে, আর তার মধ্যেই আরও খুশির খবর এটা যে ডায়মন্ড হারবার মাছের বাজারে আজকেই 20 টন ইলিশ মাছ এসেছে। মরশুমের প্রথম ইলিশ ঢুকলো বাজারে। দীর্ঘ প্রতীক্ষার পর শেষে কয়েক হাজার ট্রলার গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল মাছ ধরতে। এবার এবছরে প্রথম ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে প্রায় 20 টন ইলিশ মাছ ঢুকেছে। প্রশাসনিক উদ্যোগে এদিন নগেন্দ্র বাজারে মাছের আড়ত খোলা হয়। অন্য জায়গায় আমাদের মৎস্য ধরা এবং সেগুলো বিপণনের ব্যবস্থা চলছে, আমরাও নগেন্দ্র বাজারে সরকারি নির্দেশ মেনে সেটাই আমরা করছি। আজকে যে মৎস্যজীবীরা সমুদ্রে গেছিল মাছ ধরতে, তারা অনেকেই ফিরতে শুরু করেছে এবং আজকে থেকে বাজারে মাছও উঠতে শুরু করেছে নগেন্দ্র বাজারে। এবং আমরা আজকে যৌথভাবে সমস্ত দপ্তর একত্রিত হয়ে সেটাই দেখলাম যে এখানে যে স্বাস্থ্যবিধি সেটা ঠিকমতো পালন করা হচ্ছে কিনা, স্যানিটাইজেশন প্রপারলি হয়েছে কিনা সেটা দেখলাম। স্থানীয় পৌর প্রশাসন থেকে এবং বাজার সমিতির পক্ষ থেকে এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। পাশাপাশি মাছের বাজারে করোনা আবহে বিশেষ পদক্ষেপ প্রশাসনের। এদিন ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারের কর্মীদের থার্মাল স্ক্রিনিং এর পাশাপাশি বিতরণ করা হয় মাস্ক, এমনকি পুরো বাজার স্যানিটাইজ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। স্বাভাবিকভাবে একটা দেখা যায় যে গাড়ি যেগুলো এখানে আসছে মাছ নিয়ে, তারা আসে ফ্রম কাকদ্বীপ সাইড, আর যারা ক্রেতারা তারা আসে ফ্রম ডায়মন্ড সাইড। তো এদের দুটো সেপারেট রাস্তা যেরকম ডেস্টিনেশন অনুযায়ী আলাদা করে দেবো। আমাদের রেগুলার এখানে সিভিক এবং পুলিশ পোস্টিং থাকবে। এখানে আমাদের আইসি ডায়মন্ড সাহেবও রয়েছেন, ওনার সাথে মিলে আমরা পুরোটা দেখে নিলাম। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।
নিউজ ভিউজে সময় আরও একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিরলাম বিরতির পর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে প্রত্যেক দিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। তার বান্ধবীকে জেরা করে বেশ কিছু তথ্য সামনে আসছে। একদিকে যেমন জানতে পারা যাচ্ছে বেশ কিছু নামি দামি যে হাউসগুলো রয়েছে সেই হাউসগুলোর সঙ্গে বেশ কিছু প্রজেক্ট সেখান থেকে সুশান্তকে বাদ দেওয়া হয়েছিল। তার জেরেই ডিপ্রেশনে চলে গেছিলেন কি সুশান্ত, এই বিষয়টাও সামনে আসছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকাহত বলিউড। হয়তো আর কয়েকদিন পর সবাই সুশান্তের এই যে মৃত্যু সেটা চলে যাবে বিস্মৃতির অতলে। সুশান্ত চলে গেলেও তাকে কোনোভাবেই ভুলতে পারছে না তার হয়তো সবথেকে প্রিয় বন্ধু ফজ। প্রিয় বন্ধুকে হারানোর যে যন্ত্রণা তা হয়তো একমাত্র প্রিয় বন্ধুই বুঝতে পারে। 14 জুন সুশান্তের অকস্মাৎ চলে যাওয়াটা এখনো হয়তো মেনে নিতে পারেনি তার 4 পেয় সারমেয়টি। সুশান্তের ব্ল্যাক ল্যাব্রাডর ফাজ কিন্তু এখনো ক্রমাগত খুঁজে চলেছে তার বন্ধুকে। এখনো তার ছবি ফাজকে স্মৃতির সেই সরণিতে নিয়ে যায় যে দিনগুলো তারা একসাথে কাটিয়েছিল। এই একই রকমের বন্ধুত্বের নিদর্শন পৃথিবী দেখেছিল 1925 সালে জাপানে, যখন হিদেসাবুরোর উনোর অকাল প্রয়াণে তার বিশ্বস্ত কুকুর হাচিকো 10 বছর ধরে জাপানের শিবুয়া স্টেশনে অপেক্ষা করেছিল তার ফিরে আসার জন্য, এবং 1945-এ হাচিকো ওই স্টেশনেই মারা যায় অপেক্ষারত অবস্থায়। এরকম বন্ধুত্বের নিদর্শন ফের 2020-তে মিলল সুশান্ত চলে যাওয়ার পর। ফাজের তার বন্ধুকে অনর্গল খুঁজে বেড়ানো মনে করিয়ে দেয় একটি লাইন, আ ট্রু ফ্রেন্ড লিভস paw prints on your heart. এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ। লাদাখে চীনের এই আগ্রাসনের পর দেশ জুড়ে চীনা দ্রব্য পুড়িয়ে ফেলা হচ্ছে, নষ্ট করা হচ্ছে এবং চীনের বিভিন্ন সংস্থাকে দেশে ব্যান করার আলোচনাও আসছে, দাবিও উঠছে। আজকে যে সর্বদলীয় বৈঠক হয়েছে সেই বৈঠকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার বলেই দিলেন সমস্ত চীনা সংস্থাগুলোকে এদেশে কাজ করতে দেওয়া চলবে না, অ্যালাউ করতে দেওয়া চলবে না। তবে তাতে বিসিসিআই এর কি? বিসিসিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের আইপিএল এর যে টাইটেল স্পন্সর যে চীনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না। তার কারণ 440 কোটি টাকার ব্যাপার। দেশ জুড়ে যখন চীনা দ্রব্য বর্জনের দাম উঠছে তখন উল্টো পথে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের টাইটেল স্পন্সর চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে এখনই সম্পর্ক শেষ করার পথে হাঁটছে না বিসিসিআই। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন বোর্ডের প্রধান অরুণ ধুমাল। তাঁর যুক্তি, এই সংস্থা থেকে
নিউজ ভিউজ আজ এ পর্যন্তই। আগামী সোমবার নিউজ ভিউজ নিয়ে ফিরবো আবারও। তবে দেখতে থাকুন আরোহী নিউজ। শুভরাত্রি।